ইন করতে বলো, আমি কিন্তু এই ক্লাস তাড়াতাড়ি শেষ করবো। আমার নিচে আমি 10টায় শুরু করি। স্যার আমি বলে দিচ্ছি স্যার। হ্যাঁ স্যার, আপনি 10টায় শুরু করেন, ওরা জয়েন 10টা থেকে বলে দেওয়া আছে স্যার, জয়েন করবে। তাহলে আজকের নিয়ম হলো ক্লস্ট্রিডিয়াম পারভেনজেন্স, আরেকটা নাম হলো ক্লস্ট্রিডিয়াম বটুলিনাম। স্পোর বিয়ারের মধ্যে ব্যাসিলাসটা বাকি ছিল, ওটা হয়তো এক যে কোনো সময় পরে নিয়ে নেব। ব্যাসিলাসটা খুব ইজি, সামান্য, এটা বেশি পড়তে হবে না, সামান্য একটু পড়তে হবে। যেমন ব্যাসিলাস অ্যানথ্রাসিস, এটা পরে পড়াবো। আচ্ছা, এখন এই ক্লস্ট্রিডিয়াম পারভেনজেন্স, এটা তোমার কালকে দেখেছো যে ক্লস্ট্রিডিয়াম টিটানাস করতে হলো ক্লস্ট্রিডিয়াম পারভেন, তোমার হলো ক্লস্ট্রিডিয়াম টিটানি। আর গ্যাস গ্যাংয়ের হতো ক্লস্ট্রিডিয়াম পারভেনজেন্স, তারপর হলো ক্লস্ট্রিডিয়াম সেপ্টিকাম, ক্লস্ট্রিডিয়াম নভি, হ্যাঁ, ক্লস্ট্রিডিয়াম হিস্টোলাটিকাম, ক্লস্ট্রিডিয়াম বাইফারভেন্টেন্স, ক্লস্ট্রিডিয়াম আর কি, এগুলো অনেক কটা ছিল তাই তো। তার মধ্যে মেইন হলো ক্লস্ট্রিডিয়াম পারভেনজেন্স। আসো আসো, কি খবর? কে দায়িত্বটা নেবে? আচ্ছা, আজকে তারিখ হলো 14। আর সবাই ডিপার্টমেন্টে থাকো, ওই যে আসবে তো, ওই জন্য কালকে বলা হয়েছে যে ডিপার্টমেন্ট থাকার জন্য। আর যদি আমি যেতে হয় তার নিয়ে একটা মিশে যাবো। আচ্ছা, প্রপার্টিস এর মধ্যে অলরেডি আমরা কিন্তু জেনেছি যে কমন, যেমন ক্লস্ট্রিডিয়াম পড়াইলাম, তার যে প্রপার্টিস সবই এক। এখানে কিছু এক্সেপশনাল থাকবে। কোনটা? একটা হলো তোমার ওই যে গ্রাম পজিটিভ তো সবগুলাই, এবং অ্যারেঞ্জমেন্টটা একটু বললে হয় না বললে হয়, সিঙ্গেল থাকতে পারে, চেইন থাকতে পারে, বান্ডেল থাকতে পারে, এটা বলতে পারো না বলতে পারো। স্পোর্ট যেটা, এইটা হলো সাব টার্মিনাল স্পোর্ট। যেমন হলো ক্লস্ট্রিডিয়াম তোমার টিটার ছিল কি টার্মিনাল স্পোর্ট, এটা হলো সাব টার্মিনাল, একবার শেষ মাথায় না, শেষ মাথা থেকে সামান্য একটু সেন্টারের দিকে থাকে, এই জন্য হলো সাব টার্মিনাল স্পোর্ট। ঠিক আছে, এটা হলো তোমার স্পোর্টের যে বৈশিষ্ট্য। এবং ওইখানে দুটো এক্সেপশন ছিল যে অল ক্লস্ট্রিডিয়াম কি মোটাইল, তাই তো, এক্সেপ্ট ক্লস্ট্রিডিয়াম পারভেনজেন্স হুইচ আর নট মোটাইল। তাহলে এখানে মিললো। আবার ওখানে আরেকটা ছিল যে অল ক্লস্ট্রিডিয়াম আর হলো নন ক্যাপসুলেটেড এক্সেপ্ট ক্লস্ট্রিডিয়াম পারভেনজেন্স হুইচ ইজ ক্যাপসুলেটেড। তাহলে এখানে ক্যাপসুলেটেড, তাহলে এই দুটা ভিন্ন, তাই তো। এবং সাবটার্মিনাল স্পোর্ট এটা ভিন্ন, আর টিটানির ক্ষেত্রে টার্মিনাল স্পোর্ট। ঠিক আছে, এগুলো মরফোলজিক্যাল ফিচার। এই যেগুলো ফিগার মোটামুটি দেখো, গ্রাম স্ট্যান্ডিং করে
স্পোর আছে, অর্গানিজম আছে। এবং হ্যাবিটেট থাকে কোথায়? এর তো দুটো ফর্ম, একটা স্পোর ফর্ম আর একটা থাকে ভেজিটেটিভ ফর্ম, মানে ব্যাকটেরিয়া, তাই তো? সবগুলোর ক্ষেত্রে একই অবস্থায়। ওই আগে যেমন বলেছিলাম সেইভাবে বলতে পারো, এত কিছু নাও বলতে পারো, যে সয়েলে থাকে, তাই তো? আর কি আমাদের বডিতে থাকে কোথায়? ভেজিটেটিভ ফর্ম থাকে তোমার নর্মাল ফ্লোরা হিসাবে থাকে কোথায়? ভেজাইনা এবং জিআই ট্রাক্টের এখানে থাকে। হুম। আর এসে নেচারের মধ্যে থাকে তোমার হলো সয়েলে থাকে মেইনলি। তাহলে প্রপার্টিজ মোটামুটি এই, কিন্তু এখন তারা টক্সিন এবং এনজাইম কিছু ধরে, এইগুলো একটু জানো। টক্সিন তৈরি করে আলফা টক্সিন, থিটা টক্সিন, আর কিছু এনজাইম করে। তাহলে আলফা টক্সিন এবং থিটা টক্সিন, এর মধ্যে আলফা টক্সিনটাই হলো মেইন। এটা দ্বারাই তারা মোটামুটি একটা বলা যায় ডিজিজ তারা করে। আলফা টক্সিন কি করে? এটা কেমিক্যাল নেচারটা হলো লেসিথিনেস। লেসিথিনেস এর সঙ্গে এটার মিল আছে। এবং এটা আরেকটা লেসিথিনেসের আরেকটা নাম হলো ফসফোলাইপেজ সি, যেটা থাকে তোমার হলো সেল মেমব্রেনে থাকে। ঠিক আছে? সে যেহেতু সেল মেমব্রেনে থাকে, তাহলে এই যে তোমার আলফা টক্সিন আরেকটা সিমিলারিটি উইথ কি লেসিথিনেস। তাহলে লেসিথিনেস কি করবে? সেল মেমব্রেনের যে লেসিথিন বা ফসফোলাইপেজ সি, এটা ফসফোলিপিড থাকবে, এটাকে তারা ভেঙে দেবে। ভেঙে দিলে হবে কি সেল মুভমেন্ট ডিস্ট্রাকশন হবে, যার ফলে টিস্যু ড্যামেজ হবে, নেক্রোস হবে। এই হলো তোমার হলো, এটা দ্বারাই তারা মেইনলি কাজ করে। ঠিক আছে? তাহলে কেমিক্যালি ইট ইস লেসিথিনেস অর ফসফোলিপিড সি, এবং ডিগ্রেড কি করে? লেসিথিন হুইচ ইজ প্রেজেন্ট ইন মেমালিয়ান সেল মেমব্রেন, যার ফলে কি সেল মেমব্রেন ডিস্ট্রাকশন হবে এবং টিস্যু ড্যামেজ হবে। ওকে? তাহলে সেল মেমব্রেনের লেসিথিনেস আর লেসিথিন কে তারা ভেঙে দেবে, ফসফোলিপিড, দেখেন ফসফোলিপিড সি এটা ভেঙে দেবে, যার ফলে ফসফোলিপিডকে ভেঙে দেবে, যার ফলে টিস্যু ডিস্ট্রাকশন হবে। আরেকটা করে কি আরবিসি লাইসিস কে করতে পারে, উপরেরটা মেইন। আরেকটা করে হলো থিটা টক্সিন, আলফা এবং থিটা। থিটা করে কি টিস্যু ড্যামেজ এবং হেমোলাইসিস। আলফা টক্সিন এটা ভালো করে জানবা। এছাড়া কি করে? কিছু স্প্রেডিং ফ্যাক্টর করে, স্প্রেডিং করে অর্গানিজমটা বাই প্রডিউসিং তোমার এই যে এনজাইম। হায়ালুরোনাইডেস, তোমার স্ট্রেপ্টোককাস এবং স্ট্রেপ্টোককাস পড়ছো, সেখানে ওই সেখানকার যে কাজটা সেখানে এখানে আগে হায়ালুরোনাইডেস কি করবে? হায়ালুরোনাইডেস কি একটা সিমেন্ট সাবস্টেন্স ব্যবহার করে, তাই তো? আমরা ঘর বাড়ি ব্যবহার করি, সিমেন্ট ব্যবহার করি যে অ্যাটাচমেন্ট ভালো করার জন্য। তো তার মানে হায়ালুরোনিক অ্যাসিড কি সিমেন্ট হিসেবে মানে হয়। এখানে বিভিন্ন সেলের ভিতরে যে অ্যাটাচমেন্ট থাকে বাই হায়ালুরোনিক অ্যাসিড, এখানে কি করবে? হায়ালুরোনাইডেস কি করবে? হায়ালুরোনিক অ্যাসিডকে ধরো ভেঙে দেবে, যার ফলে কি করবে? ইনফেকশনটা ট্রান্সমিট করবে। ব্রেক ডাউন দ্য ইন্টারসেলুলার সিমেন্ট সাবস্টেন্স। আসেন আসেন আসেন, বসেন। যার ফলে কি প্রমোট স্প্রেড অফ ইনফেকশন। হ্যাঁ, বসেন, অসুবিধা নেই। যার ফলে কি প্রমোট স্প্রেড অফ ইনফেকশন অ্যালং দ্য টিস্যু প্লান্ট। তাহলে এইভাবে তারা তাহলে ইন্টারসেলুলার সিমেন্ট সাবস্টেন্স ভেঙে দিল, যার ফলে তোমার টিস্যুর যে ইন্টিগ্রিটি এটা নষ্ট হয়ে গেল, যার ফলে তারা স্প্রেডিং করবে, তাই তো? আর কি হবে? আর কি এনজাইম করে? কোলাজেনেস, ডিএনএস এবং আদার প্রোটিন। কোলাজেনেস কি করবে? এই যে মাসেল এর কোলাজেন টিস্যুকে ভেঙে দেবে। হ্যাঁ, ডিএনএস এটাকে ডিএনএ কে ভেঙে দেবে। আর প্রোটিনস আদার প্রোটিনকে ভেঙে দেবে। দিলে হবে কি যে একটা মাসেল বা তোমার সেল মেমব্রেন এগুলো কি হবে? এগুলো ডিস্ট্রাকশন করে দেবে। হুম, যার ফলে মাসেলটা কি লিকুইফেকশন, টিস্যু প্রথমে টিস্যু ডিস্ট্রাকশন হবে, তারপরে লিকুইফাইড হবে। হুম, যেটা আমরা প্যাথোলজি যখন পড়বো তখন এটা আমরা বিস্তারিত ভালো করে জানবো। তাহলে এই হলো হায়ালুরোনাইডেস এবং কোলাজেনেস, ডিএনএস এবং আদার প্রোটিনস এর ফাংশন। আরেকটা করে হলো কি ইন্টারোটক্সিন তৈরি করে, এক্সোটক্সিন। এটা করবে কি? ইন্টারোটক্সিন আগে বলেছে যে ইন্টেস্টাইনের উপরে কাজ করে কি করবে? ডায়রিয়া করবে। তাহলে ক্লোস্ট্রিডিয়াম পারফেনজেস আমরা কি কি ডিজিজ তৈরি করে আমরা জানছি অলরেডি। একটা কি করে? হ্যালো,
একটা ফুড পয়জন করে, মেইন কোনটা করে? গ্যাস গ্যাংগ্রিন স্যার। গ্যাস গ্যাংগ্রিন করে। তাহলে মেইন হলো গ্যাস গ্যাংগ্রিন করে, আরেকটা হলো ডায়রিয়া করে। তাহলে ক্লোস্ট্রিডিয়াম পারফিউজ দুইটা ডিজিজ করে, ঠিক আছে? মেইনলি গ্যাস গ্যাংগ্রিন। এখন এই সময় এখন এসো, এটা অলরেডি বললাম যে ডিজিজ দুটা করে, একটা গ্যাস গ্যাংগ্রিন এবং আরেকটা হলো ফুড পয়জনিং। এখন গ্যাস গ্যাংগ্রিন এর আরেকটা নাম হলো মায়োনেক্রোসিস, আরো একটা নাম বলা যায় নেক্রোটাইজিং ফাসাইটিস। এবং তোমাদের পরীক্ষায় কিন্তু এই রিটেন পরীক্ষায় তোমাদের গ্যাস গ্যাংগ্রিন এই টার্মও থাকতে পারে, বা মায়োনেক্রোসিস এটাও থাকতে পারে, বা নেক্রোটাইজিং ফাসাইটিস এটাও থাকতে পারে, ঠিক আছে? পরীক্ষায় যেটাই আসুক না কেন, যখন পরীক্ষায় শুরু হবে তখন আকাশ থেকে পড়িবে না যে স্যার আমরা তো বুঝতেছি না এটা কে করে মায়োনেক্রোসিস। যার ফলে আমি সবসময় বলি যে এই টার্মগুলো, আমি যেগুলো টার্ম বলি এই টার্মগুলো তোমার খেয়াল রাখবে, তাহলে হবে কি তোমার রিটেন বা ভাইবা যেটাই হোক না কেন তোমরা সহজে রিক্যাপিটুলেট করতে পারো, বলতে পারো বা লিখতে পারো। ঠিক আছে? তাহলে এই দুটা ডিস করলাম। আচ্ছা, এখন এই যে গ্যাস গ্যাংগ্রিন কিভাবে করে বা মায়োনেক্রোসিস কিভাবে করে? ধরো প্রথমে মনে করো কোনো কারণে কোনো অ্যাক্সিডেন্ট হলো, তাই তো? মানে ইনজুরি হলো। ইনজুরি ডিফারেন্ট কারণে হতে পারে, সেটা অ্যাক্সিডেন্ট হতে পারে বা যুদ্ধক্ষেত্রে হতে পারে, ঠিক আছে? এগুলো হইলো, বা কোনো অপারেশন হইলো। এখন হওয়ার পরে কি হবে? তখন যদি সেই মনে করো ওইখানে যদি কন্টামিনেশন যদি অর্গানিজম হয়, তাহলে কি হবে? স্পোর কন্টামিনেশন কোনটা হবে? স্পোর হবে, তাই তো? স্পোর কন্টামিনেশন হলো, এবং একই সঙ্গে কিন্তু মনে করো একটা রোড অ্যাক্সিডেন্ট হলো, মানুষটা মনে করো পড়ে গেল নিচে, তো পড়ে গেলে কি হবে? সেখানে স্পোর থাকে, স্পোরটা তার আঘাতের স্থানে সেখানে কন্টামিনেট হলো। পাশাপাশি ওখানে শুধু কি স্পোর থাকে, অন্য অর্গানিজম থাকে না? থাকে তো নাকি? স্যার থাকে স্যার। আর বেশি পায়োজেনিক অর্গানিজম বা আমরা বলতে পারি ফ্যাকাল্টি অর্গানিজম এগুলো থাকে। একই সঙ্গে তারা ক্লোস্ট্রিডিয়াম পারফিউজ এবং স্পোর এবং হলো এই পায়োজেনিক অর্গানিজম এগুলো কন্টামিনেট হলো, ঠিক আছে? এটা তাহলে ইনজুরির কারণে এটা হলো। আর ইনজুরির কারণে আরেকটা হতে পারে টিস্যু ড্যামেজ হবে, তাই তো? টিস্যু ড্যামেজ হয় না? আর টিস্যু ড্যামেজ যখন হবে তখন কি হবে? ইনফ্লামেশন হবে, ফুলে যাবে, তাই তো? ফুলে গেলে কি হবে? তখন তখন সেখানে ব্লাড সাপ্লাইটা কি ওখানে হবে না, ব্লাড সাপ্লাই ব্লাডের উপরে কি চাপ পড়বে, যার ফলে এখানে ড্রেনেজ হবে না, যার ফলে ওখানে কি হবে? ইডেমা হবে, স্টাইসিস হবে, ব্লাড সাপ্লাই কম পাবে, যার ফলে কি হবে? সেখানে অক্সিজেন সাপ্লাই না পাইলে তখন কম পাবে, পাইলে কি হবে? একটা অ্যানারোবিক কন্ডিশন দেখা দিল। আমি গতকালকে একটাই জিনিস বলেছিলাম যে এই যে অ্যানারোবিক অর্গানিজম গুলো তোমার ডিজিজ করতে গেলে দুইটা তোমার প্রাথমিক শর্ত লাগবে। একটা তোমার স্ফূর্ত কন্টামিনেশন হতে হবে, পাশাপাশি তোমার কি হতে হবে? সেখানে অ্যানারোবিক স্টেট থাকতে হবে, তাই তো? তাহলে প্রথম হলো, আমি এত বললাম হলো তোমার প্রথম হলো কি কন্টামিনেশন হলো। এখন আসতেছে আমি অ্যানারোবিক স্টেটটা কিভাবে হচ্ছে। তাহলে ইনফ্লামেশন হলো, তারপরে সেখানে ব্লাড সাপ্লাই কম পেলো, যার ফলে অক্সিজেন সাপ্লাই কম পেলো, যার ফলে কি হবে? ইসকিমিয়া হলো এবং ন্যাক্রোসিস হলো। ঠিক আছে? এরপরে কি হবে? এখন সেখানে অ্যানারোবিক এনভায়রনমেন্ট হলো মোটামুটি একটা। পাশাপাশি এই তোমার যে স্পোরের পাশাপাশি তোমার ওখানে কি হলো? ওই যে ফ্যাকাল্টেটিভ অর্গানিজম এগুলো কি হবে? মাল্টিপ্লিকেশন হবে, মাল্টিপ্লাই করবে, পাশাপাশি ওই লোকালি যে অক্সিজেন গুলো আছে সেগুলোকে তারা ইউটিলাইজ করবে। ইউটিলাইজ করলে তাহলে কি হবে? ওখানে আরো অ্যানারোবিক এনভায়রনমেন্ট তৈরি হয়ে গেল। এই যে কম্বাইন যে অ্যানারোবিক এনভায়রনমেন্ট তৈরি হওয়ার ফলে কি হবে? সেখানে এখন এই যে আমরা আগে কন্টামিনেশন হইলো কি দিয়ে? স্পোর দ্বারা, তাই তো? তাহলে তখন স্পোর কি জার্মিনেট করবে কি? ব্যাকটেরিয়া তৈরি করলো নাকি? ব্যাকটেরিয়া তৈরি করলো, তারপর ব্যাকটেরিয়া করবে কি? তখন ব্যাকটেরিয়া তখন করবে কি? প্রথম করে তারা কার্বোহাইড্রেট যেখানে আছে ওরা ফার্মেন্ট করবে, আর কার্বোহাইড্রেটকে ফার্মেন্ট করলে সেখানে তৈরি হবে গ্যাস। ঠিক আছে? গ্যাসটা তৈরি করলে গ্যাসটা করবে কি? তখন এই মাসেল এবং মাসেলের কাভারিং কি সার্কুলার,
শীত থাকে, এই সার্কুলার শীত এবং মাসে তারা জমা হবে। ঠিক আছে, যার সার্কুলার শীতটা কি ডিস্টেনশন হয়ে গেল, স্ট্রেচিং হলো। হ্যাঁ, এখন এই যে মাসেলের ব্লাড সাপ্লাই যেটা দেয়, এই সার্কুলার শীত এর মধ্যেই ব্লাড সাপ্লাই লাগে, ব্লাড ভেসেল লাগে। তাহলে কি ব্লাড ভেসেলটা কি রাস্তা যদি হয়ে যায় তখন তোমার কি ব্লাড সাপ্লাই ওখানে পাবে? হবে না স্যার। পাবে না। যার ফলে ওখানে আরো তোমার নেক্রোসিস হয়ে গেল, তোমার ইসকেমিয়া হলো, যার ফলে তোমার নেক্রোসিস হলো। এটা একটা কারণ হতে পারে। আচ্ছা, আরেকটা কারণ হলো যে তোমার হলো সেখানে আমি তোমার এই যে এনজাইম টক্সিন বললাম, প্রথম কি করবে, ল্যাসিথিনেস করবে, বা ওটার আরেকটা নাম কি ফসফোলাইপেজ সি। এরা কি করবে, মাসেল এর কি করবে, লেসিথিনকে ভেঙে দেবে, তাই তো? ভেঙে দিলে কি হবে, হুম, সেই সেলটা তোমার কি নেক্রোসিস হলো, তাই তো? আবার আরো কিছু টক্সিন এনজাইম তৈরি করে, কি যেমন হলো হায়ালুরোনিডেজ, তারপরে ডিএনএস, কোলাজেনেস। এগুলো কি করবে, কোলাজেন করবে কি, কোলাজেন টিস্যুকে ভেঙে দিল, যেটা আমি আগে বললাম, ডিএনএ কে ভেঙে দিল, ভেঙে তোমার মাসেলটাকে লিকুইফ্যাকশন করলো, প্রথম নেক্রোসিস করলো, তারপরে লিকুইফ্যাকশন করলো এবং আলটিমেটলি নেক্রোসিস করলো। আর হায়ালুরোনিডেজ কি করবে, ওই তোমার গ্রাউন্ড সাবস্টেন্স, ইন্টারসেলুলার গ্রাউন্ড সিমেন্ট সাবস্টেন্স ভেঙে দিল, যার ফলে এটা স্প্রেডিং করবে। এবং স্প্রেডিং করলে তারপরে কোথায় আসবে, ব্লাডে আসবে। ব্লাডে আসলে হবে কি, ব্যাকটেরিয়া হবে, সেপ্টিসিমিয়া হবে, গোটা বডিতে ছড়ায় গেল, যা আলটিমেটলি হবে কি শক এবং ডেথ। এবং এই যে তোমার এই মাসেলে কি নেক্রোসিস হচ্ছে, এই জন্য তোমার হলো নাম হলো মায়োনেক্রোসিস। এই হলো প্যাথোজেনেসিস। তাহলে এটা আমরা আরো ভালো করে একটু এবার দেখে নেই একটু, তাহলে প্যাথোজেনেসিস দেখে নেই। তাহলে different type of injury, যেমন accidental injury, wear on, septic abortion, postpartum uterus, intestinal operation। আমি গতকালকে যে ক্লোস্ট্রিডিয়াম টিটা নিয়ে বললাম, যখন কি অর্গানিজম কিভাবে আসলো, একটা ইনফেকশন কিভাবে হয়, একটা হলো এক্সোজেনাস আর একটা এন্ডোজেনাস। এন্ডোজেনাস কি বললাম, যে বডি যে পার্সনের জিআই ট্র্যাক্টে থাকে, তাহলে সেখান থেকে যদি অর্গানিজম আসে সেটাকে বলবো এন্ডোজেনাস, তাই তো? আর এক্সোজেনাস কোনটা, বাইরে থেকে যদি অর্গানিজম প্রবেশ করে সেটা হলো এক্সোজেনাস সোর্স। এখানেও ওই দুটাই সোর্স তো আসতেছে, এই ইন্টেস্টাইনাল অপারেশন, পোস্টপার্টাম ইউটেরাস, এগুলো কিন্তু তোমার নিজের বডি থেকে আসবে। আর তোমার অ্যাক্সিডেন্টাল ইনজুরি, ওয়ার অন, সেপ্টিক ওয়ার অন, এগুলো কিন্তু বাইরে থেকে আসবে। আচ্ছা, এগুলো ইনজুরি হলো, ইনজুরি পরে কি টিস্যু ড্যামেজ হবে, তাই তো? টিস্যু ড্যামেজ হলে কি হবে, তোমার হলো ইনফ্লামেশন হবে। ইনফ্লামেশন হলো, আর একটা হলো কি ইডেমা। তার ইনফ্লামেশন হলে কি হবে, সেখানে ফুলে যাবে, ইডেমা হবে, যার ফলে কি ব্লাডের ভেসেলের উপর চাপ পড়লে সেখানে স্টেসিস হবে এবং ব্লাড সাপ্লাই কম পেলো। আর আরেকটা জায়গায় এখানে দেখো, যে যেহেতু ওখানে অ্যাক্সিডেন্ট যখন যেখানে হলো সেখানে যদি স্পট থাকে এবং পায়োজেনিক অর্গানিজম থাকে, তাহলে সেগুলো কি হলো, ওল ইজ কন্টামিনেটেড উইথ ক্লোস্ট্রিডিয়াম স্পোর এন্ড পায়োজেনিক অর্গানিজম, অথবা বলতে পারি ফ্যাকাল্টেটিভ অর্গানিজম। এগুলো হলো আলটিমেটলি তোমার কি হলো, এই যে আগে কি বললাম, যে ইডেমা, স্টেসিস, ইম্পেয়ারমেন্ট ব্লাড সাপ্লাই। এর ফলে কি হলো, পুয়ার অক্সিজেনেশন, অক্সিজেন পাচ্ছে না, যাতে কি হচ্ছে, অ্যানারোবিক স্টেট হলো। আর আরেক দিক থেকে কি হলো, মাল্টিপ্লিকেশন অফ ফ্যাকাল্টেটিভ অ্যানারোবি, এবং ফ্যাকাল্টেটিভ অ্যানারোবি করে অক্সিজেন ইউটিলাইজ করবে, তাহলে ইউটিলাইজেশন অফ লোকাল অক্সিজেন বাই দ্য ফ্যাকাল্টেটিভ অ্যানারোবি। তাহলে কি হলো, ফার্দার রিডাকশন অফ অক্সিজেন এন্ড ফরমেশন অফ অ্যানারোবিক স্টেট ইন দ্য অ্যাফেক্টেড রিজন। তাহলে অ্যানারোবিক স্টেট যতক্ষণ পর্যন্ত তোমার হয়নি, ততক্ষণ পর্যন্ত কিন্তু অর্গানিজম কিন্তু তোমার অ্যানারোবিক অর্গানিজম গুলো মাল্টিপ্লাই করবে না এবং ডিস তৈরি করবে না। এই জন্য অ্যানারোবিক স্টেট আমাদের লক্ষ্য থাকবে, অ্যানারোবিক স্টেট আমরা হইতে দেব না। যেটা কালকে এই জন্য টিটা যখন পড়াইলাম, কি ওই যে তোমার তোমার হলো প্রিভেনশনটা কি বলেছিলাম, ট্রিটমেন্ট বা তোমার হলো সেখানে কি প্রথমে বললাম নার্সিং কেয়ার, তারপর লোকাল কেয়ার বললাম না, কি জন্য, যাতে তোমার অ্যানারোবিক স্টেট ডেভেলপ না করে, তাই তো? এই জিনিসগুলো করতে হয়। আচ্ছা, তারপরে অ্যানারোবিক স্টেট হলো, এরপরে কি হবে, জার্মিনেশন অফ স্পোর, তার মানে স্পোর থেকে ব্যাকটেরিয়া তৈরি হলো। এবং আরেকটা হলো কি, আউটগ্রোথ অফ অ্যানারোবিক ব্যাকটেরিয়া। স্পোর থেকে অ্যানারোবিক অর্গানিজম তৈরি হলো, পাশাপাশি অ্যানারোবিক ব্যাকটেরিয়া এগুলো তোমার হলো গ্রো করলো। আলটিমেটলি কি হলো, এই তোমার হলো তারপর ওই অর্গানিজম যখন মাল্টিপ্লাই করবে,
তখন কি হবে? ফার্মেন্টেশন কার্বোহাইড্রেট এন্ড প্রোডাকশন গ্যাস। এই গ্যাসটা কি করবে? মাসেল এবং তার যে কাভারিং শীট সার্কুলোমা এর মাঝে জমা হয়ে থাকবে, যার ফলে কি ডিস্টেনশন অফ সার্কুলার শীট হবে, ডিস্টেনশন অফ সার্কুলার শীট অফ মাসেল সেলস। যার ফলে কি হবে? সার্কুলার শীটটা স্ট্রেচিং হবে, ব্লাড ভেসেলটা রাপচার হয়ে যাবে, যার ফলে সেখানে ব্লাড সাপ্লাই পাবে না, আলটিমেট হলো কি ইসকেমিয়া হলো এবং নেক্রোসিস। এই তো আরেক দিকে কি হবে? আরেক দিকে হবে তোমার হলো এনজাইম এবং টক্সিন তৈরি করবে। প্রথম এনজাইম কি করবে? ল্যাসিথিনেস। ল্যাসিথিনেস কি করবে? ডিস্ট্রয় দ্য সেল মেমব্রেন। এটা সংক্ষেপে নিয়ে আসলাম, যেহেতু অলরেডি আমি টক্সিন এনজাইম সেখানে বলেছি, তাই তো। ল্যাসিথিনেস ডিস্ট্রয় সেল মেমব্রেন অফ মাসল ফাইবার এন্ড অল্টার ভাস্কুলার পারমিয়াবিলিটি। তাহলে কিভাবে হলো আমি আগেই বলছি, আর বারবার বলতে যাচ্ছি না। যার ফলে কি ফার্দার নেক্রোসিস অফ মাসল টিস্যু। আর কি করবে? এই যে আদার টক্সিন এন্ড এনজাইম এগুলো তৈরি করবে, যেমন হাইড্রোলাইডেস, ডিএনএস, কোলাজেনেস। এগুলো কি করবে? তোমার কোলাজেন টিস্যু কি করলো? মাসেলকে কি করলো? মাসেল টিস্যুকে ডিস্ট্রয় করলো, যার ফলে কি হলো? সেখানে নেক্রোসিস হলো, লিকুইফাইড হলো, লিকুইফিকেশন করছে। এগুলো হলো। আর এই যে তোমার হায়ালুরোনারিজ এগুলো কি করবে? স্প্রেডিং করবে। স্প্রেডিং করার পরে কি হলো? লিস্ট টু ব্যাকটেরিয়া শক এন্ড ডেথ, এগুলো হতে পারে। ঠিক আছে, এই হলো প্যাথোজেনেস। কি খুব কঠিন হলো? হ্যাঁ, না স্যার, কঠিন নাই স্যার। কঠিন হবে না যদি তোমরা ক্লাসের সঙ্গে সঙ্গে পড়ো, তাহলে কঠিন হবে না। কিন্তু এই জিনিসটা যদি 3-4 দিন পড়ো বা 1 মাস পরে পড়ো, তাহলে তোমার কাছে মনে হবে যে কি পড়ছে এটা, তখন কঠিন মনে হবে। কিন্তু এই আজকে বলতেছি এখন গিয়ে পড়ো, দেখো যে তোমার সহজ হবে। এখন এই যে গ্যাস গ্যাংগ্রেন যে করলো, যদি গ্যাস গ্যাংগ্রেন হয়, ক্লিনিক্যাল ফিচার কি হবে? সেখানে পেইন হতে পারে, এডেমা হতে পারে, পেইন, এডেমা, সেলুলাইটিস ইন ওয়ান এরিয়া। এগুলো তো হবে, এগুলো তো জানোই, সেলুলাইটিস তো হবেই, তাই তো। জি স্যার। আর সেখানে আগে বললাম কি যে কার্বোহাইড্রেটকে তারা ফার্মেন্ট করে গ্যাস তৈরি করে। তো গ্যাস যদি সেখানে জমা হয়, তাহলে কি সেখানে ক্রেপিটেশন হবে। ক্রেপিটেট ইন্ডিকেট গ্যাস টিস্যু। ঠিক আছে, এরপরে তাছাড়া কি হতে পারে? ব্লাড টেস্ট এক্সাইটেড হতে পারে। এই যে কিছু তোমার সিক্রেশন আসবে, সেটা হলো রক্ত মিশ্রিত সিক্রেশন আসবে। আবার হিমোলাইসিস এন্ড জন্ডিস এটাও হতে পারে। যার কারণ হলো কি, ওই যে টক্সিন কি হলো? 2টা টক্সিন হলো, আলফা টক্সিন এবং থিটা টক্সিন। থিটা টক্সিন কি করে? হিমোলাইসিস করে। তারপর হিমোলাইসিস করলে তোমার হিমোলাইসিস হবে এবং জন্ডিস হয়, তাই তো। আর ব্যাকটেরিয়া এগুলো হলে শক এন্ড ডেথ হয় এবং মর্টাল রেট হাই। তো এগুলো মোটামুটি জানো কি জন্য? যে প্রবলেম কোশ্চেন যেগুলো আসে, যাতে এগুলো তোমরা করতে পারো। এই জন্যই আমি সংক্ষেপে এই জিনিসগুলো একটু দেখালাম। এরপরে আমরা এখন ডায়াগনোসিস কিভাবে করবো? ডায়াগনোসিস ওই যে তোমার ক্লোস্ট্রিডিয়াম টিটানাস যেমন পড়লাম, ঠিক একই রকম। আমরা কোন সোয়াব নিতে পারি, তারপরে তোমার এই যে ডিসচার্জ নিতে পারি, বা এফেক্টেড টিস্যু, নেক্রোটিক টিস্যু যেগুলো আছে সেগুলো আমরা কেটে নিতে পারি, তাই তো। আপনি একটা কাজ করেন সেটা, আচ্ছা ওই যে ওরা আসবে ওরা তো যেহেতু আসবে, আজকে আসবে যদি বলছিল যে 9টার মধ্যে আসবে, তো ওই যে আবহাওয়াটা খারাপ, তো তাহলে খারাপ, এই জন্য হয়তো আসতেছে এই ডিপার্টমেন্টে পরীক্ষা সম্ভবত ওইগুলো নিয়ে মনে হয় আলোচনা হবে। সম্ভবত। তারপরে হলো কি, স্পেশাল কালেকশন করবো, করে আমরা কি করবো? মাইক্রোস্কোপ এক্সামিন করবো, গ্রাম স্টেনিং করবো, তাই তো। গ্রাম স্টেনিং করলে পাবো কি? গ্রাম পজিটিভ ব্লাড। হ্যাঁ, তবে এখানে স্পোর পাওয়া যাবে না। কি জন্য? স্পোর ইজ নট সেন প্রাইমারিলি আন্ডার নিউট্রিশনালি ডেফিসিয়েন্ট কন্ডিশন। আমি তোমাদেরকে যখন এই প্যাথোজেনেসিস, তোমার যে ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টারে সেলস অফ ব্যাকটেরিয়া যখন পড়াইলাম, তখন কিন্তু তোমাদের এই যে স্পোর নিয়ে একটা আলোচনা করছিলাম। তখন কিন্তু স্পোরের যে প্রপার্টিস সেখানে বলেছিলাম, কিন্তু যেখানে ইনফেকশন হয় সেখানে কিন্তু স্পোর পাওয়া যায় না। কি জন্য পাওয়া যায় না? সেখানে স্পোর তৈরি, হ্যাঁ স্পোর তৈরি হয় কখন? যখন তার আনফেভারেবল কন্ডিশনে যায়। যেমন যদি কোনো খাবার দাবার না থাকে, তারপরে তোমার পানি না থাকে, তারপর তোমার হিট বেশি হলো, ঠান্ডা বেশি হলো, এই সমস্ত ক্ষেত্রে
তখন তারা বাঁচার তাগিদে তারা স্পোর্ট তৈরি করে এবং বহুদিন বাঁচে, তাই তো? এখন যেখানে আঘাত পাইলো সেখানে তাদের খাবার তো প্রচুর, নাকি? তাহলে তারা কোন দুঃখে তারা ওরা স্পোর্ট তৈরি করবে? ওই কারণে ওইখানে স্পোর্ট পাওয়া যাবে না, ঠিক আছে? জি স্যার। এই জন্য এটা বলা হলো যে গ্রাম পর্যায়ে ব্যাচেলার পাইলাম কিন্তু স্পোর্ট পাওয়া যাবে না। তারপরে কালচার করব আমরা, ওই আগে যেটা বলছিলাম রবার্টসন কুক উইথ মিডিয়া এবং হলো থায়োগ্লাইকোলেট মিডিয়া। অ্যানারবিক কালচার মিডিয়া দুটো নাম জানবাই, জিজ্ঞাসা করলে জানো নামগুলো বলতে পারবো। অন্য ডিগ্রি আমরা যাই না, শুধু এইটুকুই জানো। ইন্ট্রোডাকশন তো করি আমরা, এটা অ্যানারবিকই বলি। অ্যানারবিক কালচার মিডিয়া কিভাবে করা হয় সেটা তোমাদের কালচার মিডিয়া যখন পড়ানো হয়েছে তখন মনে হয় একটু বলছে, তাই না? ওটা অ্যানারবিক কালচার মিডিয়া কিভাবে তৈরি করা হয়, এটা কিন্তু পরীক্ষা রিটেন পরীক্ষা আসে, ওটা একটু দেখে নেবা। ভাইবাতে ধরেই না, কিন্তু রিটেন পরীক্ষা আসে। তার ইনকিউবেশন করবো কি অ্যানারবিক্যালি at 37 ডিগ্রি সেলসিয়াস ফর 48 to 72 আওয়ার্স করলাম। তারপরে সেই অর্গানিক গ্রো করলো কালচার, তারপরে সেটা কনফার্ম করার জন্য করবো কি গ্রাম স্টেনিং করবো, গ্রাম পজিটিভ ব্যাচিলারি পাবো উইদাউট স্পট। তারপর বায়োকেমিক্যাল টেস্ট তৈরি করি, সুগার ফার্মেন্ট টেস্ট করলে ওখানে আমরা ল্যাকটিক অ্যাসিড টেস্ট হয়। আর আদার টেস্টের মধ্যে ন্যাগলার রিয়াকশন, শুধু নাম জেনে রাখো, এগুলো আমরা ধরবো না, ঠিক আছে? এগুলো অত ডিপে আমরা যাই না এবং বলবো না আমি। তাহলে এই হলো তোমার পার ফ্রিঞ্জেস। এইবারে হলো ক্লোস্ট্রিডিয়াম বটল নাম, এটা কি দেখা আছে? আসেনি? না স্যার। স্লাইড আসেনি? না স্যার। আচ্ছা, দেখি তো। সত্য কথা। এখন আচ্ছা দেখি আমি আবার তাহলে কেটে দিতে হয়, এইটা এইরকম কেন হচ্ছে আমি বুঝতেছি না। এটা অন্য একটা শেয়ার দেওয়া আছে তো স্যার, এই জন্য আর কি আসতেছে না। না, ওটা তো আমি কেটে দিলাম, স্যার এবার নতুন মনে করে আসবে। ওপেন করছেন স্যার, ওইটা শেয়ার দেন তাহলে। এবার আসে না? জি স্যার, আসতেছে স্যার। তাহলে এবারে পড়বো ক্লোস্ট্রিডিয়াম বটুলিনাম। হুম, এটার প্রপার্টিস সবগুলো একই ধরনের, ঠিক আছে? দেখো যে গ্রাম পজিটিভ ব্যাচিলাই, এটাও স্পোর ফর্মিং এবং স্পোরটা থাকে কি সাব টার্মিনাল, এটাও। হুম, শুধু এই সংক্ষেপে যেটা বললাম এইটুকু লেখো, অনেক কিছু আমি নিয়ে আসি, এত কিছু খেয়াল থাকবে না। ওই যে প্রথম যে আমি এই যে ক্লোস্ট্রিডিয়াম যে ইয়েটা করছিলাম ওইটাই তোমার ফলো করো, আর এখানে কিছু কিছু লাগাই দেবা। হ্যাঁ, যেমন স্পোর ব্যারিমার স্পোর ইজ সাব টার্মিনাল, বাস মিটে গেল। মোটাইল বাইপেরিটারাস ফ্লাজেলা এবং নন ক্যাপসুলেটেড, তাই তো? মিলে আছে না? কালচারাল অর্গান অবশ্যই জানো যে এটা তো স্ট্রিক্টলি অ্যানারব, এবং কালচারও করা হয় তোমার ওই একই জায়গায়, ওই দুটা মিডিয়া যে নাম বললাম সেটা। হ্যাবিটেট কোথায় কোথায় থাকে? এটা থাকে সয়েলে থাকে। প্রথম বলছিলাম ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড ইন সয়েল, এবং ডিজিজ করে কি এটা ফুড পয়জনিং করে বলতে পারি, বা বটুলিজম, বা তোমার যখন বলবা আমরা জিজ্ঞাসা করতে করি তাকে বটুলিজমই বলা সেফ, বটুলিজম বলবা। ফুড পয়জনিং বললে সমস্যা নাই, কিন্তু তখন টার্মটা আমরা জানতে চাই যে ফুড পয়জনিং এটা কি বলা হয়, এখানে এক্ষেত্রে কি বলা হয়? এক্ষেত্রে বলা হয় বটুলিজম, ঠিক আছে? কি যেন বলা আছে বটুলিজম বলবো পরে, আমরা শেষ স্লাইডে এসে দেখাবো। এখন বটুলিজম তিন ধরনের, একটা হলো ফুডবর্ন বটুলিজম বা অ্যাডাল্ট বটুলিজম, ইনফেন্ট বটুলিজম এবং অন্ড বটুলিজম, তিনটা। এখন হলো ফুডবর্ন বটুলিজম। দেখো, ইট ইজ অ্যান ইনটক্সিকেশন
বাট নট ইনফেকশন। মানে কি হলো, এটা হলো টক্সিন দ্বারা হয়, ইনফেকশন দ্বারা হয় না। এবং caused by ingestion of preformed toxin in food contaminated with spores of Clostridium botulinum. And toxin causes paralysis about 12 to 36 hours after ingestion. এটাই হলো ক্লাসের মেইন কথা, যেটা হলো ইনটক্সিকেশন। আমরা যদি টক্সিন খাই, টক্সিন খাইলে হচ্ছে, ইনফেকশনের কারণে হচ্ছে না। কেন, কি কারণে হচ্ছে না সেটা আমরা পরে একটু জানতেছি, তাহলে তোমাদের ক্লিয়ার হবে। ঠিক আছে, আগে থেকেই টক্সিন তৈরি করা আছে খাবারের মধ্যে, সেই টক্সিনটা আমরা খাচ্ছি, স্ফুট খাচ্ছি না। কিন্তু এটা হলো অ্যাডাল্ট বটুলিজম। আবার ইনফেন্টে আবার একটু ভিন্ন থাকবে। দেখো, যেমন ধরো সোর্স অফ ইনফেকশন, এখানে কি হলো, preserved food that is stored in vacuum sealed containers such as meat, vegetable like mushroom, green beans and smoked fish. এই যে খাবার তৈরি করে যদি প্রিজার্ভ করা হয়, প্রিজার্ভ বিশেষ করে যদি ভ্যাকুয়াম সিল কন্টেনার করা হয়, যেমন তোমার এই যে মধ্যপ্রাচ্য বা ইউরোপিয়ান কান্ট্রি, এগুলোতে হয় কি, ওরা করে কি, দুম্বার মাংস, তারপরে বিভিন্ন মাংস জবাই করে কি করে, আমাদের জন্য খাবার পাঠায় দেয় না। তারা করে কি, এই ক্যান, মানে ক্যান জাত করে, টিন জাত করে, বুঝছো? সেখানে কিভাবে করে, ওই যে যার মধ্যে তোমার রান্না করলো, তো রান্না করার পরে ওই যে ক্যানের মধ্যে তোমার দিবে, ওই ক্যানটাতে করবে কি, তোমার ভ্যাকুম তৈরি করবে, ওখানে বাতাসটা সব বের করে নেবে কিন্তু। আবার কিছু স্টেরিলাইজ করবে, করার পরে ওই মাংসটা ওর মধ্যে ঢুকাই দেবে, ওখানে কোনো অক্সিজেন থাকবে না। ঠিক আছে, ওই সমস্ত ইয়াতে এখন ধরো ওই সমস্ত খাবার মনে করো দিল, এখন সেখানে অক্সিজেন থাকতেছে না। হ্যাঁ, এখন ওই খাবার তৈরি করার সময় যদি ঠিকমতো স্টেরিলাইজ যদি না করা হয়, এবং যদি ক্লোস্ট্রিডিয়াম তোমার এই যে বটুলিনামের যে স্পোর কোনো কারণে যদি কন্টামিনেশন হয়, যেহেতু সয়েলে থাকে, যদি কন্টামিনেশন হয়, তাহলে কি হবে, সেখানে ওই স্পোরটা তোমার ওখানে, যেহেতু তোমার অ্যানারোবিক স্টেট পাচ্ছে, তাহলে ওখানে স্পোর থেকে জার্মিনেট করে ব্যাকটেরিয়া তৈরি করবে, এবং ব্যাকটেরিয়া থেকে টক্সিন তৈরি হবে। তাহলে এই জন্য বলা হচ্ছে প্রিফর্ম টক্সিন। ঠিক আছে, আগে টক্সিন তৈরি করা হলো, এখন এই টক্সিনটা যদি আমরা খাই, তখনই হবে ডিজিজ। এই জন্যই বলা হচ্ছে প্রিফর্ম টক্সিন, ইট ইজ অ্যান ইনটক্সিকেশন বাট নট ইনফেকশন। ঠিক আছে, তাহলে ওগুলো মেইন কথা। এখন সোর্স অফ ইনফেকশন কি, প্রিজার্ভ ফুড that is stored in vacuum sealed containers such as meat, vegetable like mushroom, green beans and smoked fish. রান্না করা মাছ মাংস মেইন, এটা আরো অন্যভাবেও হয়। সোর্স অফ ইনফেকশন এটা এক কারণ হয়। তো ওই জিনিসটা এখন দেখো আমরা পড়ি। এখন ট্রান্সমিশন যদি এইটা ভালো করে দেখো, স্পোর্টস ওয়াইড স্প্রেড ইন সয়েল কন্টামিনেট ভেজিটেবলস এন্ড মিট। স্পোর্ট তো আমরা আগেই বলছি যে স্পোর্ট সয়েলে তারা ওয়াইড স্প্রেড থাকে, এবং যদি ভেজিটেবল মিটকে কন্টামিনেশন করে থাকে, তাই তো, সয়েল যদি থাকে। আচ্ছা, এখন এই সমস্ত ফুড, when these foods are canned or vacuum packed without adequate sterilization, তাহলে কি হবে, spore germinate in anaerobic environment and then produce toxin within canned food, and infection occur by ingestion of this preformed toxin. তার আগের কথাগুলো ভুলে যাও, তোমার খেয়াল রাখবা তোমার যে সোর্স অফ ইনফেকশনটা আর একটা মোড অফ ট্রান্সমিশন, এই দুটো খেয়াল রাখো। তাহলে স্পোর আমরা প্রথম জানলাম কি, স্পোর ওয়াইড স্প্রেড ইন সয়েল, তাই তো, ওয়াইড স্প্রেড সয়েল থাকতেছে, এটা কি হচ্ছে, এবং আশেপাশে তারা ভেজিটেবল মিট এগুলোকে কন্টামিনেট যদি করে থাকে, এবং এই ফুডগুলো যদি ক্যানজাত করা হয় বা প্যাকেট ভ্যাকুম, যার মধ্যে টিনজাত করা হয়, সেখানে ভ্যাকুম তৈরি করা হচ্ছে এবং পর্যাপ্ত স্টেরিলাইজেশন করা হচ্ছে না, তাহলে কি হবে, সেখানে অ্যানারোবিক এনভায়রনমেন্ট আছে, যেহেতু অক্সিজেন নাই, তাহলে স্পোর জার্মিনেট করে ব্যাকটেরিয়া তৈরি করলো, এবং ব্যাকটেরিয়া তৈরি করে টক্সিন। এই টক্সিন যদি খাবারের সঙ্গে খায়, তাহলে ইনফেকশন হবে বাই দিস প্রিফর্ম টক্সিন। এটা হলো তোমার ট্রান্সমিশন। ঠিক আছে, বুঝলা তো?
হ্যাঁ, হ্যালো। জি স্যার, জি স্যার। আচ্ছা, এখন এখন তোমাকে খাইলাম, জিআই ট্র্যাক্টে গেল, এখানে কি হবে? জিআই ট্র্যাক্টে গিয়ে এখানে হবে কি, এখানে জিআই ট্র্যাক্টে গিয়ে তারা জিআই ট্র্যাক্টে মোটামুটি এরা কাজ করে না। এটাও কিন্তু নিউরোটক্সিন, যেমন ক্লোস্ট্রিডিয়াম টিটানাস, ওটা কি, ওটা ক্লোস্ট্রিডিয়াম যে টক্সিন তৈরি করে, ওটা কি নিউরোটক্সিন না? তেমন এটাও কিন্তু নিউরোটক্সিন, এটা নিউরোটক্সিন। এবং এটা কি করবে, এই নিউরোটক্সিন তোমার ইন্টেস্টাইনে গেল এবং এখান থেকে তোমার ব্লাড সাপ্লাই মাধ্যমে সিস্টেমিক সার্কুলেশনে চলে গেল। আর সিস্টেমিক সার্কুলেশন যখন চলে গেল তখন গোটা বডিতে ছড়ায় যাবে। ছড়ায় গেলে কি হবে, তোমার নার্ভ দিয়ে লোয়ার মোটন, আপার মোটন, লোয়ার মোটন দিয়ে মানে গোটা বডিতে ছড়ায় গেল, তাই তো? শেষে কি আছে, মোটর নার্ভ এন্ডিং, তাই তো? মোটর নার্ভ এন্ডিং, সেখানে কি আছে, মোটর নার্ভ এন্ডিং এ সেখানে তোমার ভেসিকল থাকে, ভেসিকল থেকে সিক্রেশন হয় অ্যাসিটাইল কলিন। ওই অ্যাসিটাইল কলিন যে ওই ভেসিকল গুলাকে তোমার ওখানে কাজ করলে অ্যাসিটাইল কলিন সিক্রেশন হবে না, যার ফলে তোমার প্যারালাইসিস হবে। কন্ট্রাকশন না হলে কি প্যারালাইসিস হবে, ওটাকে বলা হয় ফ্লাসিড প্যারালাইসিস। এই ফিগারটা দেখো, আগে আমরা আরো ভালো করে পড়ে নেই, দেখো। তাহলে injection of preformed toxin of Clostridium botulinum in the food, absorption of toxin from intestine, ঠিক আছে? ইন্টেস্টাইন থেকে অ্যাবজর্ব করলো, গেলে কোথায় গেল, সার্কুলেশন চলে গেল। তারপর binds to the presynaptic membrane of motor neuron of peripheral nervous system and cranial nerves and internalize into nerve terminal, ঠিক আছে? Inhibition of acetylcholine release resulting in lack of muscle contraction and flaccid paralysis. ফিগারটা দেখো তাহলে আরো ভালো বুঝবা। তাহলে প্রথম করলো কি, এখানে আগে অ্যানাটমি এটা আগে পড়ে নাও। প্রথমটা হলো তোমার নর্মাল মেকানিজম, আর পরেরটা তোমার হলো প্যাথোজেনিক। আচ্ছা, প্রথম ফিগারটা দেখো, এখানে এই যে মোটর নার্ভ এন্ডিং, লোয়ার মোটর নিউরন যেখানে শেষ হচ্ছে সেটাকে কি বলবো, মোটর ইন প্লেট, তাই তো? মোটর ইন প্লেট যেখানে হবে সেখানে কি একটা সাইনাস থাকে না, সাইনাস থাকে। এই যে উপরেটা হলো মোটর ইন প্লেট, আর এটা হলো সাইনাপস। সাইনাপসের আগে মেমব্রেন থাকে না, সাইনাপসের আগে সাইনাপসের যেটা হলো মাসেলের দিকে থাকবে, আর এটা কিন্তু নিচেটা কিন্তু মাসেলের দিকে যেটা থাকবে, সাইনাপসের পরে যেটা থাকতেছে এটার নাম কি, পোস্ট সিনাপটিক মেমব্রেন। আর মাঝখানে হলো সাইনাপটিক ক্লেফট, আর উপরেরটা হলো, প্রথমটা হলো প্রিসিনাপটিক মেমব্রেন। প্রিসিনাপটিক মেমব্রেন। এখন এই যে মোটর নার্ভ এন্ডিং, এইখানে তোমার থাকতেছে তোমার ভেসিকল থাকতেছে, যার মধ্যে থাকতেছে অ্যাসিটাইল কলিন, এবং এই অ্যাসিটাইল কলিন এখান থেকেও তোমার সিক্রেশন হয় এই তোমার সাইনাপটিক ক্লেফট এগুলো ক্রস করে তোমার মাসেলে আসতেছে, মাসেলকে কন্ট্রাকশন করতেছে, তাই তো? এটা হলো নর্মাল মেকানিজম। এখন হ্যাঁ নল ভাই, হ্যাঁ। আচ্ছা, তারপরে কি হবে দেখো, এই বন্ধ হলো, তাই তো? এখন এই যে তোমার যে নার্ভাস, যে তোমার নিউরোটক্সিন, এগুলো কি করবে, এগুলো তোমার তোমার প্রথম তো ইন্টেস্টাইন থেকে গেল কোথায়, সিস্টেম সার্কুলেশন চলে গেল, সার্কুলেশন থেকে চলে গিয়ে তোমার একবার গোটা বডিতে চলে গেল। তারপরে এরা আসলো মোটর ইন প্লেট, এখানে আসে করবে কি, এই ভেসিকল গুলো আছে, এই ভেসিকল গুলো এখানে তারা বাইন্ডিং করবে, করলে অ্যাসিটাইল কলিন রিলিজ হবে না। আর অ্যাসিটাইল কলিনের কাজ কি, কি কাজ, মাসেলকে কন্ট্রাকশন করবে, অ্যাক্সেলারেশন করা, কন্ট্রাকশন করা। কিন্তু এখানে কন্ট্রাকশন হবেই না, তাহলে কি হবে, মাসেল প্যারালাইসিস হবে। এবং প্যারালাইসিস নেচার হলো ফ্লাসিড প্যারালাইসিস। এটাই তোমার প্যাথোজেনেসিস, ঠিক আছে? তাহলে এটা হলো অ্যাডাল্ট বটুলিজম। এই যে এটাও আরেকটা ফিগার, এটাও তোমার ফিগার দেখে নিও, তাহলেই আপনি বুঝবা। আবার এই ক্ষেত্রে কি হয়, ভমিটিং হতে পারে, ফার্স্ট হতে পারে,
ড্রাই মাউথ কনস্টিপেশন, ব্লাডিং বা ভিশন এবং ডাইলেটেড নন রেক্টিং পিপল। ঠিক আছে, তাহলে মুখে কি হলো, ভমিটিং হতে পারে, থার্স্ট, ভমিটিং হলে কি হবে, থার্স্ট হতে পারে, ড্রাই মাউথ হবে এবং কনস্টিপেশন। আর চোখে কি হবে, তোমার পিপল ব্লাডিং অফ ভিশন, অস্পষ্ট দেখবে, ঝাপসা দেখবে, তারপরে পিপলটা হবে, তুমি টর্চ লাইট দেখলে কি হবে, ডাইলেটেড হবে এবং নন রেক্টিং। তাই তো, আমরা যেমন যেমন পয়জনিং নিয়ে আসে তোমার, তখন কি দেখছো, নন রেক্টিভ, সেটা জানো তোমরা। আর হবে কি, মেইন হবে কোনটা, ভেরিফাইড মাসেলস উইকনেস হবে, এবং এটা বাইলেটার ডিসেন্ডিং প্যারালাইসিস, সেটা প্যারালাইসিস কেমন, ফাসিল প্যারালাইসিস হবে, এবং ডেথ হতে পারে ডিউ টু রেসপিরেটরি মাসেল প্যারালাইসিস, আর মর্টাল রেট 10% হয়। এই ক্লিনিক্যাল ফিচার। এই দেখো এখানে, এখানে ব্লাডিং অফ ভিশন হবে এবং নন রেক্টিং পিপল হবে, হ্যাঁ, ডাইলেটেড হয়ে গেছে। আর টাং দেখো, যেহেতু তোমার ভমিটিং হয়েছে, সেখানে তোমার আরো তোমার এই যে ড্রাই মাউথ হয়ে গেছে এবং কেমন হয়ে গেছে, হ্যাঁ, ঠিক আছে, এগুলো হবে। তাহলে এই পর্যন্ত হলো তোমার হলো, এখানে কিন্তু ডায়রিয়া বললাম না, বুঝছো, ডায়রিয়া কিন্তু হবে না, মনে মনে রাখো কিন্তু, কারণ ওরা কিন্তু ইনটেস্টিনে কাজই করতেছে না, ঠিক আছে, ওই জন্য পরে ফিগার আসতেছি। তারপরে আসো ইনফ্যান্ট বটুলিজম। ইনফ্যান্ট বটুলিজম ইট অকার্স ইন ইনফ্যান্ট ইউজুয়ালি 6 months old, often with the state of mixed food। বিশেষ করে এগুলো যখন ওই উইনিং ফুড দেওয়া হয় তখন এদের হয়। ছোট বাচ্চাদের হইতে পারে, বিশেষ করে ছোট বাচ্চাদের কখন এই যে ওই মানুষ, গ্রামের মানুষ কি করে, মধু খাওয়ায়, তারপরে তোমার বকরির গরুর দুধ খাওয়ায়, তাই না, সেক্ষেত্রে হতে পারে। বা 6 মাস পরে যদি সে সময় দুধ খাবার নাও দেয়, অন্য খাবার এক্সট্রা খাবার নাও দেয়, উইডিং ফুড দেয় 6 মাস পরে, তাই তো, ওই সমস্ত ক্ষেত্রে হতে পারে। এবং ইনফেকশন অকার্স বাই ইনজেকশন অফ ফুড কন্টেনিং স্পোর্স অফ ক্লোস্ট্রিডিয়াম বটুলিনাম এন্ড নট ডিউ টু প্রিফার্ম টক্সিন। এখানে কিন্তু তোমার হবে ওই স্পোর খাইলে হবে, এখানে কিন্তু টক্সিন দ্বারা হবে না, ঠিক আছে। এই স্পোর যদি তোমার এই যে খাবারের মাধ্যমে খাচ্ছি, বোতলটা যে স্পোর কন্টামিনেট হতে পারে, খাবারটা কন্টামিনেট হতে পারে স্পোর দ্বারা। এখন এই স্পোর তখন করবে কি, স্পোর অর্গানিজম চলে গেল কি গাটে, গাটে চলে গেল, তারা গ্রো করবে এবং তোমার সেখানে কাজ করবে, তখন টক্সিন এবং সাইন সিমটম বটুলিজম। এবং এই আরেকটা দেখো, ইনজেকশন হানি কন্টেনিং স্পোর্স অফ ক্লোস্ট্রিডিয়াম বটুলিনাম ইজ এ কমন সোর্স, হানি, এখানে তোমার একইভাবে হবে। এবং এখানে ক্লিনিক্যাল ফিচারটা একটু অন্য ধরনের হবে। দেখো, যেহেতু বাচ্চা, ওরা তো কিছু বলতে পারে না, তাহলে ওদের কি হবে, কনস্টিপেশন হতে পারে, উইক অ্যান্ড অল্টারড ক্রাই। ওরা যে কান্না করবে, নর্মাল যে কান্না সেটা চেঞ্জ হবে, উইক কান্না হবে, আস্তে আস্তে কাঁদবে, এবং নর্মাল যে কান্না সেটা সেই কাঁদবে না, চেঞ্জ হবে কান্নাটা। আবার উইক সাকলিং অ্যাবিলিটি, যেহেতু তোমার এই যে মাসেল মাস্টিকেশন এখানে তোমার কি শক্ত হয়ে গেছে, তাই তো, ঠিক খাইতে পারবে না, দুধ টানতে পারবে না, লেথার্জি হয়ে যাবে। আর আরেকটা প্লাস্টিক প্যারালাইসিস হয়, রেসপিরেটরি অ্যারেস্ট হতে পারে, মর্টালিটি হতে পারে। এগুলো সিমটম, এগুলো অত কিছু পড়তে হয় না, তোমরা রিটেন করে, আমরা ভাইবা তো অত ধরি না, রিটেন দেখিও। আর ওন বটুলিজম, এখানে তোমার যে কোনো ওন যদি হয়, তখন যদি কন্টামিনেশন হয় তখন সেটা হবে। এবং ওই যে সিমটম ফুড পয়জনিং, এই যে অ্যাডাল্ট বটুলিজম যেটা বলা হয়, ঠিক ওই রকমই, শুধু খালি জিআই ট্র্যাক্ট সিমটম, এই যে ডায়রিয়াটা হবে না, একই। আমরা ডায়াগনোস কিভাবে করবো, স্পেশাল ওই যে খাবার আমরা সন্দেহ করেছে, যে খাদ্যের অবশিষ্ট অংশ, লেফট ওভার ফুড, ভমিটাস, গ্যাস্ট্রিক ফ্লুইড, এগুলো আমরা নিচ্ছি, স্টুল সেরাম। তারপর টক্সিন ডিটেকশন করবো, এলাইজা, ইনডাইরেক্ট হিম টেস্ট এবং রেডিও আছে। আর মাইস অ্যান্টিটক্সিন টেস্ট, এটা দ্বারা করতে পারি। আর অর্গান কালচার করতে পারি, কোথায়, স্টুল নেবো, লেফট ওভার ফুড নেবো, নিয়ে প্রথম করবো কি 80 ডিগ্রি সেলসিয়াস হিট করবো কিন্তু, ঠিক আছে, ফর 10 মিনিট। কি জন্য, ওইখানে তোমার নন স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া থাকে, ফ্যাকাল্টি এবং অর্গানিজম থাকে, এগুলোকে, অন্য ব্যাকটেরিয়া থাকলে এগুলোকে হিট করলে এগুলো মারা যাবে, হ্যাঁ, ঠিক আছে, যাতে অন্য অর্গানিজম গ্রো না করে। তারপর আমরা ওই যে কালচারগুলোর মধ্যে রবার্সন কুক মিডিয়া, তারপরে থায়োগ্লাইকোলাইট মিডিয়া করলাম, করার পরে আবার ডায়াগনোস কনফার্ম করার জন্য করবো গ্রাম স্টেনিং করবো। আর হলো গ্রাম স্টেনিং করলে গ্রাম পজিটিভ পাবো এবং স্পোর পাবো, সাবটার্মিনাল স্পোর। আর টক্সিসিটি টেস্ট করি, বেশি কিছু বলতেছে না, কালচার ইজ ইউজুয়ালি নট ডান। এটা ল্যাব ডায়াগনোস। এখন তোমার এই কোশ্চেনটা দেখো, এই যে পরীক্ষায় রিটেন করতে আসে, ভাইবা দাদা হয়, বটুলিজম ডিফার্স ফ্রম আদার কজেস অফ ফুড পয়জনিং।
বা ফুড পয়জনিং ইজ নট এ ক্লাসিক্যাল এক্সাম্পল অফ ফুড পয়জনিং। কেন? এই এখানে দেখো যে এক্সোডাকশন নর্মালি দেখো, নর্মাল ফুড পয়জনিং, নর্মালি যে ফুড পয়জনিং হয় সেগুলো কি হয়, জিআই ট্র্যাক্টে গিয়ে তারা জিআই ট্র্যাক্টে কাজ করে এবং কি ডায়রিয়া হয়, ডায়রিয়া ভমিটিং হয়, তাই তো? আর এটা যেহেতু ফুড ক্লোস্ট্রিডিয়াম বটুলিনাম, এটা যেহেতু নিউরোটক্সিন, এটা কিন্তু জিআই ট্র্যাক্টের উপরে কোনো কাজই করবে না, তুমি অলরেডি জানছো। গিয়ে তারা কাজ করতে যায় কোথায়? জেনারেল সিস্টেমের মাধ্যমে যারা গেল কোথায়, নার্ভাস সিস্টেমে গেল এবং মোটর নার্ভিং এর কাজ করতেছে, করে কি করবে, প্যারালাইসিস করতেছে, তাই তো? কিন্তু যেহেতু জিআই ট্র্যাক্টে কাজ করতেছে না, তার ডায়রিয়া হবে না। এই কারণে তো আমার বলা হয় ইট ইজ এ ক্লাসিক্যাল নট এক্সাম্পল অফ ফুড পয়জনিং। মানে পড়ি একটু যে introduction of clostridium botulinum, but is a neurotoxin. It has no action on GI tract, but normally food poisoning occurs due to intestinal upset. ঠিক আছে? নর্মাল ফুড পয়জনিং যেটা ডিউ টু ইন্টেস্টিনাল আপসেট, মানে ইন্টেস্টিনে কাজ করে তারপর হচ্ছে। আর এখানে কিন্তু ইন্টেস্টিনে কাজ করতেছে না, কি জানো, এটা নিউরোটক্সিন। এখানে কি হবে, ক্লাসিক টাইপ অফ প্যারালাইসিস occurs but not produce diarrhea. ঠিক আছে? সো botulinum is not a classical example of food poisoning. তাহলে নর্মাল ফুড পয়জনিং কি হচ্ছে, টক্সিন খাইলাম, তারা যে একটা কাজ করতেছে এবং সেখানে ডায়রিয়া হচ্ছে, সেখানে প্যারালাইসিস হয় না, তাই তো? আর এক্ষেত্রে কি হচ্ছে, এটা হলো নিউরোটক্সিন, এটা জিআই ট্র্যাক্টের উপর কাজই নাই, এটা নার্ভাস সিস্টেমে কাজ করতেছে, যার ফলে তোমার জিআই ট্র্যাক্টে যেহেতু কাজ করতেছে এখানে ফুড পয়জনিং হবে না, কিন্তু নার্ভাস সিস্টেমে যখন কাজ করতেছে তখন কি হবে, প্যারালাইসিস হচ্ছে। প্যারালাইসিসটা কেমন, ক্লাসিক টাইপ অফ প্যারালাইসিস। এই কারণে ইট ইজ নট এ ক্লাসিক্যাল এক্সাম্পল অফ ফুড পয়জনিং। এবং আরেকটা ভাবে বলতে পারো, হোয়াই বটুলিনাম ডিফার্স ফ্রম আদার কজ অফ ফুড পয়জনিং। ওকে, তাহলে আজকে পড়লাম। এখন কালকে ক্লাস করবো, কালকে হলো কি বার? মঙ্গলবার স্যার। কাল ক্লাস করতে চাও? স্যার কি করবা? নেন স্যার, এর পরের দিন তো বন্ধ আছে স্যার, 16 ডিসেম্বর।